আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা MH-60 সি হক নামক হেলিকপ্টারটির দৃশ্য দেখছেন। এটি মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান এবং বহুমুখী যুদ্ধাস্ত্র। ভূ রাজনৈতিক অত্যন্ত সংবেদনশীল এলাকা, বিশেষ করে হরমুজ প্রণালীতে এর উপস্থিতি এবং নিয়মিত টহল দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কৌশলগত সামরিক কিছু কারণ আছে। এয়ারবোর্ন মাইন কাউন্টার মেজার AMCM এই MH-60 হেলিকপ্টারটির সব থেকে বড় শক্তি। এটি মূলত সমুদ্রে যে মাইন রয়েছে তা শনাক্ত এবং ধ্বংস করতে পারে। এতে রয়েছে লেজার ভিত্তিক ALMDS বা এয়ারবোর্ন লেজার মাইন ডিটেকশন সিস্টেম। এছাড়াও এর সাথে সাথে রয়েছে AQS-20A এর মতো আধুনিক যে সোনার সিস্টেম, তা পানির নিচে মাইনকে নিখুঁতভাবে খুঁজে বের করতে পারে। এই হেলিকপ্টারগুলো বিশেষভাবে যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার রয়েছে বা অসম যুদ্ধ মোকাবেলা তার জন্য সুসজ্জিত। সমুদ্রের বুকে শত্রুপক্ষের ছোট এবং দ্রুতগামী নৌযান বা স্পিড বোটে আক্রমণ বা শ্রম ট্যাকটিক্যাল মোকাবেলা করতে এটি অত্যন্ত কার্যকরী। বিশেষ করে হেলফায়ার মিসাইল, রকেট, ভারী মেশিন গানে সুসজ্জিত এই হেলিকপ্টারটি আকাশ থেকে নিমিষেই এই সকল লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। দেখুন, ইরান বর্তমানে হরমুজ প্রণালীতে একটি নির্দিষ্ট রুট ঘোষণা করে দিয়েছে যে এই 2 কিলোমিটারের মধ্যেই ইরানের উপকূলের কাছ দিয়ে বিভিন্ন জাহাজকে যেতে হবে। এর বাইরে যে হরমুজ প্রণালীর অংশ রয়েছে সেখানে অভিযোগ রয়েছে যে বিভিন্ন ধরনের সি মাইন এখনো মোতায়েন রয়েছে, যেগুলো ইরান এখনো উঠিয়ে নেয়নি। এবং যুক্তরাষ্ট্র এই সি হক হেলিকপ্টারের মাধ্যমে সেই সকল মাইনগুলোকে শনাক্ত করার চেষ্টা করছে, যাতে এই ওমানের উপকূল দিয়ে সেই সকল মাইনগুলোকে শনাক্ত করে অপসারণ করে তারা নিজেদের রুট তৈরি করতে পারে হরমুজ প্রণালীতে, এবং নিজেদের মিত্রদের জাহাজগুলো সেখানে চলাচলের সুযোগ করে দিয়ে তারা হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজ থেকে এই হেলিকপ্টারগুলো হরমুজ প্রণালীতে এখন নিয়মিত মিশন পরিচালনা করছে এবং ইরানের যে হাই স্পিড মিসাইল বোটগুলো রয়েছে তাদের উপর কঠোর নজরদারি করছে, কোনো ক্ষেত্রে সেগুলোকে প্রোটেক্ট করছে। যে গুরুত্বপূর্ণ এই টান উত্তেজনার পরিস্থিতিতে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ফক্স নিউজ থেকে শুরু করে দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ যুক্তরাষ্ট্রের বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের এই CH-60 যে হেলিকপ্টার রয়েছে সেই একটি হেলিকপ্টার অতর্কিতভাবে আক্রান্ত হয়েছে অজানা আক্রমণের, এবং এই কারণে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারটি অবতরণ করতে বাধ্য হয়েছে। এই ঘটনায় 4 জন ক্রুর মধ্যে এই হেলিকপ্টারের 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি 1 জন নিখোঁজ রয়েছে। যুক্তরাষ্ট্রের সেটকমের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, USS জর্জ H.W. বুশ বা CVN-77 বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি আরব সাগরে জরুরি ভিত্তিতে অবতরণ করে। এটি কিন্তু কোনো জাহাজ বা কোনো হেলিকপ্টারের ডেকে অবতরণ করেনি, সরাসরি সাগরে জরুরি ভিত্তিতে অবতরণ করে। এরপর 3 জন ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও 1 জনকে এখনো পাওয়া যায়নি। বর্তমানে তাকে উদ্ধার করার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র দাবি করছে যে এইটি কোনো হামলার কারণে হয়নি, যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর পূর্বেও হরমুজ প্রণালীতে একটি অ্যাপাচি হেলিকপ্টার একই ধরনের ঘটনা ঘটেছিল। যুক্তরাষ্ট্র প্রথম দিকে বলেছিল হামলা হয়নি, যান্ত্রিক ত্রুটির কারণে, তবে পরবর্তী সময় পরের দিনই এই হামলার জন্য ইরানের বিরুদ্ধে তারা পাল্টা হামলা চালায় এবং স্বীকার করে যে ইরানের হামলার কারণেই তাদের হেলিকপ্টার অ্যাপাচি ওই সময় বিধ্বস্ত হয়েছিল। সুতরাং আজকে যেহেতু তারা এই দাবি করছে আগামীকাল ইরানে হামলা হতে পারে, যদি হামলা হয় তাহলে কিন্তু পরিস্থিতি বোঝা যাবে। দেখুন, কাতারের রাজধানী দোহার ভেতর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ যে আলোচনা সেটি শেষ হয়েছে, তবে এই আলোচনা ফলপ্রসূ হয়নি। ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী, বিভিন্ন ধরনের যে লং রেঞ্জের মিসাইল, নানান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে যে সকল শর্ত দেওয়া হয়েছে বা যে সকল ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, মোটামুটি প্রায় সকলগুলোই মোটা দাগে ইরান প্রত্যাখ্যান করেছে। ইরান কোনোভাবে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের চাপিয়ে দেওয়া কোনো চুক্তিতে স্বাক্ষর করতে চায় না, এবং দর কষাকষির ক্ষেত্রে ইরান নিজের অবস্থান পূর্বে যা ছিল এখনো ঠিক সেই জায়গায় তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে, যার জন্য দোহার ভেতর বৈঠকটি সফল হয়নি। ঠিক এমতো অবস্থায় এই বার্তা যখন ডোনাল্ড ট্রাম্পের হাতে পৌঁছেছেন, ডোনাল্ড ট্রাম্প এখন নতুন করে পূর্ণ মাত্রায় ইরানের বিরুদ্ধে হামলা করার বিষয়টি বিবেচনা করছেন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, রিসেন্টলি ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেটস জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইরানের উপর সামরিক হামলার সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা হলেও ট্রাম্প আপাতত সেই পথে হাঁটতে আগ্রহী নয়। কিছুটা তিনি সময় নিতে চান। তার আশঙ্কা, বড় ধরনের সামরিক সংঘাত হলে দীর্ঘমেয়াদী কূটনীতিক সমাধান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া আগামী 18 আগস্ট পর্যন্ত হতে যাওয়া 60 দিনের যে যুদ্ধবিরতির চুক্তি বা ডেডলাইন রয়েছে তার কিছুটা হলেও তিনি পার করতে চান এবং এই ক্ষেত্রে কিছুটা সীমিত পরিসরে হামলা করে ইরানকে বার্তা দিতে চান যে এই সময়ের মধ্যে যদি কোনো সমঝোতা না হয় তাহলে বড় সংঘাত অনিবার্য বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিকভাবে বড় প্রতিক্রিয়া দেখানো হবে। এই বিষয়কে কেন্দ্র করে সামরিক বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তার দ্বিতীয় মাত্রার যে কৌশল রয়েছে তা প্রণয়ন করছেন। দেখুন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে পারে, তবে এটি রাতারাতি 2-1 দিনের ভেতর হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে ইরান তার দেশের ভেতর তার প্রয়াত যে আয়াতুল্লাহ রয়েছেন, আয়াতুল্লাহ খামেনি, তার যে শেষকৃত্য রয়েছে তা আয়োজন করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ইরানে উপস্থিত হচ্ছেন এই তার দাফন কাফনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার। তিনি কিন্তু ইরানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক অন্যান্য নেতারাও উপস্থিত হবেন। ঠিক এমত অবস্থায় যে কোনো ধরনের হামলা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কূটনীতিক টানাপোড়েন তৈরি করতে পারে, যার জন্য যুক্তরাষ্ট্র আগামী 1 থেকে 2 দিন সরাসরি ইরানে বড় ধরনের হামলা করবে এর সম্ভাবনা অনেকটা কম রয়েছে। হরমুজ প্রণালীতে কিছুটা হলে হতেও পারে, তবে সরাসরি ইরানের অভ্যন্তরে বা তেহরানের ভেতর এই ধরনের পদক্ষেপ হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু পৃথিবীর বহু দেশের জাতীয় নেতা উপস্থিত থাকবেন। তবে এর পরবর্তী সময়ে যে কোনো মুহূর্তে পরিস্থিতির যে অবনতি সেটা হতে পারে, যার জন্য ইরান তার সামরিক বাহিনীকে অত্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। যেমন আয়াতুল্লাহ খামেনি ইরানের অত্যন্ত বড় সুপ্রিম লিডার ছিলেন এবং ইরানের প্রেক্ষাপটে তার গুরুত্ব এবং প্রভাব রয়েছে প্রচুর। তার এই দাফন কাফনের অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হওয়ার বিষয়টা নিশ্চিত হওয়া যাচ্ছে এবং এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার উপস্থিতি ইরানের অভ্যন্তর থেকে জটিলতাও তৈরি করতে পারে। সুতরাং তার এই দাফন কাফনের অনুষ্ঠানের জন্য একটি বড় ধরনের স্ট্র্যাটেজিক যে মিশন রয়েছে সেটাই যেন ইরান অনেকটা বাস্তবায়ন করছে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। দেখার বিষয় এই অনুষ্ঠানের পর বা এই অনুষ্ঠান চলাকালীন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।